সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হতে হবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এখন আমরা এই ভিডিও থেকে ক্লাস 7 এর জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তো সিলেবাসের মধ্যে দেখো কি দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর গতি, 2 নম্বর ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, 3 নম্বর হচ্ছে বায়ুচাপ এবং 4 নম্বর হচ্ছে এশিয়া মহাদেশ। এই 4টি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে, এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে এবং এটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। ঠিক আছে, পূর্ণমান তোমাদের সাধারণত 15 নম্বরে দেওয়া থাকে এবং সেখানে 30 মিনিটে কিন্তু সময় দেওয়া থাকবে। তো পৃথিবীর গতি এই যে অধ্যায়, সেখান থেকে তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো সঠিক উত্তর তোমাদের নির্বাচন করে লিখতে হবে, এবং একটা থাকবে 2 নম্বর মানের প্রশ্ন। ওকে, টোটাল 3 নম্বর পৃথিবী ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এখান থেকে দেওয়া আছে তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন। তবে তোমরা এখানে যে 2 নম্বর মানের প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, এখান থেকে 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিতে পারে। এরপর বায়ুচাপ, সেখান থেকে তোমাদের একটি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, একটি তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। আর এশিয়া মহাদেশ, সেখান থেকে একটি এমসিকিউ, একটি এসিকিউ, একটি 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এশিয়া মহাদেশটা কিন্তু ভালোভাবে পড়বে 5 নম্বর মানের প্রশ্নের জন্য। সাধারণত তোমাদের 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, একটি লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও 2টি দেওয়া থাকবে, একটি লিখতে হবে, এবং 2 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু 2টি অথবা 3টি দেওয়া থাকতে পারে, সেখান থেকে একটি লিখতে হবে। ঠিক আছে, 2টি এসিকিউ লিখতে হবে, 3টি এমসিকিউ লিখতে হবে। টোটাল হচ্ছে 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া থাকবে। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই, কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এবং এর উত্তরগুলো কিন্তু আমরা দেখব। তো দেখো, এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি প্রশ্নপত্র। এখানে দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যে কোনো 3টি। ঠিক আছে, তো এখানে তোমাদের জন্য 5টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টি তোমরা লিখবে 1 নম্বর মানের। এরপর 2 নম্বর থেকে সত্য, এখানে বলা হচ্ছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। ঠিক আছে, যে কোনো 2টি লিখতে হবে। এখানে দেওয়া আছে 4টি দেওয়া আছে, লিখতে হবে যে কোনো 2টি, প্রশ্নের মান 1 নম্বর করে। 3 নম্বর দাগে কী দেওয়া আছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে যে কোনো একটা লিখতে। ঠিক আছে, প্রশ্নের মান 2 নম্বর, তো এখান থেকে একটি লিখতে হবে 2 নম্বর মানের। আর 4 নম্বর দাগে হচ্ছে এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখানেও একটা লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে প্রশ্নের মান 3 নম্বর। 5 নম্বর দাগে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে একটি লিখতে হবে 5 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, তো এখান থেকে একটি লিখতে হবে, এখান থেকে একটি, আর 2 নম্বর এখান থেকে লিখতে হবে 2টি, আর প্রথম যে 1 নম্বর দেওয়া আছে সেখান থেকে লিখতে হবে আমাদের 3টি প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো চলো আমরা এখন পরপর দেখে নিই কী হবে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দেখে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যে কোনো 3টি, প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রথমে 1 নম্বর দেখা দেওয়া আছে অধিবর্ষের বছরটি হলো 1996, 1994, 1998, 1990 খ্রিস্টাব্দ। তো অধিবর্ষ বছর কোনগুলো, যেগুলোকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলোকে আমরা অধিবর্ষ বলি। তো এখানে 1996 যে সাল, এটাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, এটা হচ্ছে একটি অধিবর্ষের উদাহরণ। বাকিগুলো কিন্তু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। এরপর ক্ষয়ের জায়গায় দেওয়া আছে কোনো একটি স্থানের অক্ষাংশ 12 ডিগ্রি উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত তা হলো পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ। তো স্থানটির অক্ষাংশ যদি 12 ডিগ্রি উত্তর হয় তাহলে সেটা উত্তর গোলার্ধে কিন্তু অবস্থিত। এরপর গয়ের দেখা হচ্ছে ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উপবৃত্ত, পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত না সরল রৈখিক। তো ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা হচ্ছে একটি অর্ধবৃত্ত। ঠিক আছে, এরপর ঘয়ের দাগে এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো গঙ্গা নদী, নর্মদা নদী, লেনা নদী, এরপর হচ্ছে মেনাম নদী। তো এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী, এখানে উত্তর হবে লেনা নদী। উমর দাগে দেওয়া আছে এশিয়া মহাদেশের এই হ্রদটি আকার আয়তনে সাগরের ন্যায় সুবৃহৎ এবং জলভাগ দ্বারা বেষ্টিত। হ্রদটির নাম কি, এখানে অপশান দেওয়া আছে চিল্কা হ্রদ, কাস্পিয়ান সাগর, মরুসাগর না বৈকাল হ্রদ। সঠিক উত্তর এখানে আমাদের হবে কাস্পিয়ান সাগর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে দেওয়া আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। পরের দাগে কী দেওয়া আছে, কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ুর চাপ, কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ুর চাপ দেয় না, এটা ভুল হবে। ঠিক আছে, কোনো বস্তুর উপর বায়ু সমস্ত দিক দিয়েই কিন্তু চাপ দেয়। ঠিক আছে, এটা হবে ভুল। এরপর ক্ষয়ের দাগে কী দেওয়া আছে বায়ুর জলীয় বাষ্পের পার্থক্য হলো বায়ু প্রবাহের প্রধান কারণ, এটা হবে ভুল। ঠিক আছে, নেক্সট গয়ের দাগে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি, এটা হচ্ছে ঠিক। পরেরটা হচ্ছে পন্টিস ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত, এটা হয়ে যাবে ভুল।
পরের প্রশ্নগুলো দেখো, 3 নম্বর দাগে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। পরের দাগে দেওয়া আছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন। তো উত্তর লিখবো 21শে জুন উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার অর্থাৎ যেটা হচ্ছে 23.71 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং ওই দিন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়। এই তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ 21শে জুন তারিখটিকে বলা হয় উত্তর গোলার্ধের কর্কট সংক্রান্তি। নেক্সট হচ্ছে ছায়াপথ কাকে বলে। তো আমরা উত্তর লিখবো এখানে, রাতের অন্ধকার আকাশে উত্তর দক্ষিণে উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো যে তারকা রাশি দেখা যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি, কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্যও এই ছায়াপথে অবস্থান করছে। নেক্সট গয়ের দাগে হচ্ছে সৌর বছর কাকে বলে। উত্তর কি লিখবো না, নিজের মেরুদণ্ডের বা মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে বা সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়কালকে সৌর বছর বলে। সূর্যকে ভিত্তি করে পরিক্রমণের সময় অনুসারে এই সময়কাল নির্ধারিত হয় বলে একে সৌর বছর বলে। ওকে, অর্থাৎ সূর্যকে ঘুরতে পৃথিবীর যে সময় লাগে সেটাই হচ্ছে সৌর বছর। অর্থাৎ কতদিন সময় লাগে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই যে সময়, এই সময়টাকে বলা হয় সৌর বছর, এক সৌর বছর। ওকে, এরপর 4 নম্বর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। এখানে প্রশ্নের মান 3 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। তো উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে বায়ু শীতল ও ভারী হয়ে নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হয়, ঠিক আছে। আর বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে নিম্নচাপের সৃষ্টি হয়। তো উচ্চচাপ কখন হয়, যখন বায়ু শীতল হয় আর ভারী হয় এবং বায়ু যখন নিচের দিকে চলে আসে সেটা হচ্ছে উচ্চচাপ। এরপর হচ্ছে 2 নম্বর পার্থক্য কি না, উচ্চচাপের বায়ু হয় নিম্নগামী আর নিম্নচাপের বায়ু হচ্ছে ঊর্ধ্বগামী হয়। 3 নম্বর পার্থক্য হচ্ছে উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ু চারিদিকে ছড়িয়ে পড়ে, এই বায়ুর গতিবেগ কম। আর নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের বায়ু ছুটে আসে, ঠিক আছে। নিম্নচাপের যে কেন্দ্র সেখান থেকে চারপাশে বায়ু কিন্তু ছুটে আসে আর কি, এই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। এই হচ্ছে উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে যেটা দেওয়া আছে, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখুন। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর হচ্ছে এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। 2 নম্বর হচ্ছে বায়ুচাপকে মিলিবার বা এমবি এককে প্রকাশ করা হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার পর্যন্ত দেখা গেছে আর কি, ঠিক আছে। নাম্বার সি বা 3 নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। এবং 4 নম্বর বা ডি নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। এরপর গয়ের দেখা হচ্ছে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কী। এখানে আমরা উত্তর লিখব, বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। ওকে, সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও বাড়ে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যায়, ঠিক আছে। ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুচাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলের বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, ঠিক আছে। এটাই হচ্ছে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক। অর্থাৎ উষ্ণতা বাড়লে কি হয়, বায়ুর চাপ কমে যায়, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। পরের দাগে দেওয়া আছে এশিয়া মহাদেশের উত্তরের সমতল ভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও, ঠিক আছে। সমতল ভূমির বা সমভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও। আমরা লিখবো এখানে এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। এই সমভূমির সাধারণ ঢাল দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। যথা 1 নম্বর হচ্ছে তুরানের নিম্নভূমি, আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু, ঠিক আছে। অপশন বি হচ্ছে সাইবেরিয়ার সমভূমি, ঠিক আছে। এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি। এটি পূর্বে ইনিসি নদী ও
পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত, সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে নাম্বার সি, সাইবেরিয়ান সিল্ড। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল্ড বলে। ওকে, তো এগুলো আমরা লিখলাম এশিয়ার যে উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে। ঠিক আছে, এরপর দেখো 5-এর ক্ষয়ের দাগে রয়েছে এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখন। আমরা লিখব উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এশিয়ার দেশসমূহে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো নাম্বার এ বা নাম্বার 1 হচ্ছে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। নাম্বার বি, শীতকালীন উষ্ণতার প্রসর 6 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার সি, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেন্টিমিটার। নাম্বার ডি, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে অধিকাংশ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। ওকে, এরপর দেখো গয়ের দাগে রয়েছে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করেন। তোমরা লিখবো এখানে ইয়াংসি অববাহিকা চীনের ঘন বসতিপূর্ণ অঞ্চল। কারণ 1 নম্বর হচ্ছে অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। নাম্বার বি হচ্ছে এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি অঞ্চলটিকে জনবহুল অঞ্চলে পরিণত করেছে। ঠিক আছে, নাম্বার ই হচ্ছে অভ্যন্তরীণ নদীপথ বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ফলে এখানে ঘন বসতি গড়ে উঠেছেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বা ইয়াংসি অববাহিকার ঘন বসতিপূর্ণ কেন, এই উত্তর। ঠিক আছে, একই উত্তর কিন্তু তোমরা যদি প্রশ্নটা এরকম করে দেয় যে ইয়াংসি অববাহিকা অঞ্চলের ঘন বসতিপূর্ণ কেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের এই উত্তরটা কিন্তু তোমরা লিখতে পারো। তো এটাই ছিল ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে সমস্ত পিডিএফগুলো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।